দেশে ইন্টারনেটের গ্রাহক কমেছে 22 লাখেরও বেশি। ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অনলাইন প্ল্যাটফর্মটাকে আমরা ইফেক্টিভলি কাজে লাগাতে চাই। টিচাররা স্কুলে থাকবে, অনলাইন ক্লাস করবে। বাচ্চা 2টা আছে 3টা আছে, আমি কাকে কাকে দিব মোবাইলটা? 2024 সালের একটি পরিসংখ্যান আপনার মেরুদণ্ড দিয়ে হিম শীতল স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ সাইবার সিকিউরিটি ফার্ম ইনপারভা তাদের বার্ষিক রিপোর্টে জানাচ্ছে বর্তমান ইন্টারনেটের মোট ট্রাফিকের 49.6%ই কোনো মানুষের নয়, বরং তার স্বয়ংক্রিয় বট বা সফটওয়্যার প্রোগ্রামের দখলে। অর্থাৎ আপনি অনলাইনে যা দেখছেন, যাদের সাথে কথা বলছেন বা যে কমেন্টগুলোতে লাইক দিচ্ছেন, তার প্রতি 2টির মধ্যে একটি হয়তো কোনো রক্তে মাংসের মানুষের অস্তিত্ব ছাড়াই তৈরি হয়েছে। আমরা কি একটি বিশাল ডিজিটাল মরীচিকার মধ্যে বাস করছি? ইন্টারনেটের এই গা ছমছমে নিস্তব্ধতা আর কৃত্রিম কোলাহলের পেছনের রহস্যকেই বলা হয় ডেড ইন্টারনেট থিওরি। আজকের এই ভিডিওতে আমরা এই থিওরির গভীরে ডুব দেব এবং বোঝার চেষ্টা করব আমাদের এই চেনা ইন্টারনেট কি আসলেই 2016 বা 17 সালের দিকেই মারা গেছে, আর এখন আমরা যা দেখছি তা কি কেবল অ্যালগোরিদম আর কৃত্রিম বুদ্ধিমত্তার সাজানো এক প্রেতপুরী? ডেড ইন্টারনেট থিওরি মূলত একটি ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি হিসেবে পরিচিত পেলেও বর্তমান সময়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বিপ্লব একে এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই থিওরির মূল দাবি হল 2016 সালের পর থেকে ইন্টারনেটের অধিকাংশ কন্টেন্ট, ইন্টারেকশন এবং ট্রাফিক আর মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে না। এমনকি সোশ্যাল মিডিয়ার ফিডে আপনি যেসব মানুষের প্রোফাইল দেখছেন, তাদের বড় একটা অংশই আসলে ফেক বা ভুয়া অ্যাকাউন্ট, যা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে বট দ্বারা পরিচালিত হচ্ছে। এই তত্ত্বের 2টি প্রধান দিক রয়েছে। প্রথমত, ইন্টারনেটে মানুষের জৈবিক কার্যক্রম বট বা অ্যালগোরিদম দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এবং দ্বিতীয়ত, এই কার্যক্রমগুলো কোনো একটি নির্দিষ্ট এজেন্ডা বা জনমত গঠনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে। এই থিওরিটির উৎপত্তির ইতিহাস বেশ কৌতূহল উদ্দীপক। এটি প্রথম জনসম্মুখে আসে 2021 সালে আগোরা রোডস ম্যাকিনটস ক্যাফে নামক একটি অনলাইন ফোরামের একটি পোস্টের মাধ্যমে। সেখানে ইলুমিনাটি পাইরেট ছদ্মনামের এক ব্যবহারকারী ডেড ইন্টারনেট থিওরি মোস্ট অফ দ্য ইন্টারনেট ইজ ফেক শিরোনামে এক দীর্ঘ পোস্টে দাবি করেন যে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো ইন্টারনেটের প্রকৃত পরিধিকে সংকুচিত করে ফেলছে এবং ব্যবহারকারীদের কেবল নির্দিষ্ট কিছু কৃত্রিমভাবে তৈরি কন্টেন্টের গোলক ধাঁধায় আটকে রাখছে। যদিও থিওরিটি আলোচনায় আসে 2021 সালে, কিন্তু এর প্রাথমিক ধারণাগুলো দানা বাঁধতে শুরু করেছিল 2016 এবং 2017 সালের দিকে 4chan বা উইজার্ডচ্যানের মতো প্ল্যাটফর্মগুলোতে। সেখানে ব্যবহারকারীরা লক্ষ্য করেন যে ইন্টারনেটের ক্রিয়েটিভিটি নাটকীয়ভাবে হ্রাস পাচ্ছে এবং একই ধরনের পোস্ট বা মিম বারবার ঘুরে ফিরে আসছে। মানুষ বুঝতে শুরু করেছিল যে ইন্টারনেটের সেই মানবিক স্পর্শ কোথাও হারিয়ে যাচ্ছে। আপনার কি ইদানিং মনে হয় না যে ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করলে একই ধরনের কন্টেন্ট বারবার চোখের সামনে আসে? ইউটিউবের কমেন্ট সেকশনে গেলে দেখবেন শত শত মানুষ একই রকমের হুবহু কমেন্ট করছে, যেন কেউ কপি পেস্ট করে বসিয়ে দিয়েছে। এমনকি আপনি যখন কোনো তর্কে জড়ান, আপনি কি নিশ্চিত যে ওপারের ব্যক্তিটি কোনো একজন মানুষ? এখানেই আসে বট ফার্মিংয়ের ধারা। বট ফার্ম হলো এমন একটি ব্যবস্থা যেখানে হাজার হাজার কম্পিউটার প্রোগ্রাম একসাথে কাজ করে কোনো নির্দিষ্ট হ্যাশট্যাগ ট্রেন্ড করতে বা কোনো নির্দিষ্ট ব্যক্তির ইমেজ নষ্ট করতে। গবেষণায় দেখা গেছে যে 2016 সালের মার্কিন নির্বাচন থেকে শুরু করে বর্তমান সময়ের ভূ রাজনৈতিক লড়াইগুলোতে এই বটগুলোই সবথেকে বড় অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে যে বিশ্বের প্রায় 70টিরও বেশি দেশে তাদের রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন বা বট ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারনেটে বটের এই রাজত্ব বোঝার জন্য আমাদের নজর দিতে হবে ইনপারভার বিগত 1 দশকের পরিসংখ্যানের দিকে। 2013 সালে যখন বট ট্রাফিক ছিল 43%, 2016 সালে তা প্রথমবারের মতো মানুষকে ছাড়িয়ে 52% পৌঁছায়। 2024 সালে মানুষের ট্রাফিক ছিল 50.4%, যা 2025 সালে কমে দাঁড়িয়েছে মাত্র 49%। অর্থাৎ ইন্টারনেটে অর্ধেকেরও বেশি এখন অমানবিক উৎস থেকে আসছে।
সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ব্যাড বটের উত্থান। ব্যাড বট বলতে মূলত সেই সব ক্ষতিকারক সফটওয়্যারকে বোঝায় যা ডেটা চুরি বা ক্র্যাপ্টিং, অ্যাকাউন্ট টেকওভার এবং বিজ্ঞাপন জালিয়াতির মতো অপরাধগুলো করে থাকে। 2013 সালে ব্যাড বট ছিল 23.6%, যা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে 37%। এর মানে হলো ইন্টারনেটের প্রতি 3 ভাগের 1 ভাগই এখন ক্ষতিকারক বটের দখলে। এই বটগুলো কেবল সংখ্যায় বাড়ায় না, তারা ইন্টারনেটের তথ্য প্রবাহকে ঝুঁকিপূর্ণ করে তোলে। এই থিওরিকে আরও উস্কে দিচ্ছে জেনারেটিভ এআই। চ্যাটজিপিটি, মিডজার্নি বা ডেল-ইর মতো প্রযুক্তি আসার পর এখন প্রতি সেকেন্ডে লাখ লাখ কন্টেন্ট তৈরি করা সম্ভব। বর্তমান ইন্টারনেটের তথাকথিত এই এআই স্লপ বা নিম্নমানের কৃত্রিম বুদ্ধিমত্তার কন্টেন্টের বন্যা বয়ে যাচ্ছে। এআই স্লপ হলো এমন সব বিষয়বস্তু যা মানুষের কোনো তদারকি বা চিন্তা ছাড়াই কেবল অ্যালগোরিদমকে তুষ্ট করার জন্য তৈরি করা হয়ে থাকে। সহজ ভাষায় বলতে গেলে এটি একটি ডিজিটাল জঞ্জাল। উদাহরণ হিসেবে 2024 সালে ফেসবুকে ভাইরাল হওয়া সেই শ্রিম্প জিসাস বা চিংড়ির মতো দেখতে যীশু খ্রিস্টের বিচিত্র ছবির কথা ভাবুন। সেই ছবির নিচে হাজার হাজার মানুষ আমিন বা চমৎকার লিখে কমেন্ট করেছিল, কিন্তু বিশ্লেষণে দেখা গেছে সেই ছবিগুলোতে লাইক বা কমেন্টকারীদের সিংহভাগে ছিল বট অ্যাকাউন্ট। একে বলা হয় এনগেজমেন্ট ফার্মিং। এখানে একটি বট কন্টেন্ট তৈরি করে এবং অন্য একদল বট সেখানে কমেন্ট করে একে ভাইরাল করে দেয়। মানুষ এখানে কেবল একজন দর্শক, যার ডেটা এবং মনোযোগ চুরি করাই এই সিস্টেমের মূল লক্ষ্য। আপনি মনে করছেন আপনি একটি জনপ্রিয় ছবি দেখছেন, কিন্তু আসলে আপনি বটের সাজানো নাটকের অংশ হয়ে যাচ্ছেন। জেনারেটিভ এআই মডেলগুলোকে প্রশিক্ষিত করার জন্য ইন্টারনেটের ডেটার এক বিশাল ক্ষুধা তৈরি হয়েছে। ক্লাউডফ্লেয়ারের তথ্য অনুযায়ী 2024 সাল থেকে 2025 সালের মধ্যে এআই ক্রলার ট্রাফিক 18% বৃদ্ধি পেয়েছে। ক্রলার হলো এমন এক সফটওয়্যার যা ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে। পরিসংখ্যান দেখলে আপনি চমকে উঠবেন। 2024-25 সালে গুগল বটের ট্রাফিক বেড়েছে 96%, যেখানে ওপেন এআইয়ের জিপিটি বটের ট্রাফিক বেড়েছে 305% এবং চ্যাট জিপিটির ইউজার ট্রাফিক বেড়েছে অবিশ্বাস্য 2825%। এমনকি পারপ্লেক্সিটি বটের ট্রাফিক বৃদ্ধির হার 1,57,490%। এই ক্রলারগুলো কেবল তথ্যই সংগ্রহ করছে না, বরং অনেক ক্ষেত্রে ইন্টারনেটের প্রকৃত ট্রাফিক প্যাটার্নকেও বদলে দিচ্ছে। এর ফলে ওয়েবসাইটের মালিকরা অনেক সময় বুঝতেই পারেন না যে তাদের আসল ভিজিটর কতজন আর কতজন বট। ডেড ইন্টারনেট থিওরির আরেকটি ভয়ঙ্কর দিক হল কম্পিউটেশনাল প্রোপাগান্ডা এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ। এটি এখন আর কোনো তাত্ত্বিক বিষয় নয়, বরং এটি বৈশ্বিক রাজনৈতিক হাতিয়ার। 2024 সালের জুলাই মাসে মার্কিন বিচার বিভাগ রাশিয়ার একটি বিশাল বট ফার্ম উন্মোচন করে, যা পরিচালিত হচ্ছিল মিলিওরেটর নামক এআই সফটওয়্যারের মাধ্যমে। এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরটি এবং গোয়েন্দা সংস্থা এফএসবি এর যৌথ সৃষ্টি। এই সফটওয়্যারটি ফেকার নামক একটি টুলের মাধ্যমে 1000-এর বেশি ভুয়া মার্কিন প্রোফাইল তৈরি করেছিল, যাদের ছবি এবং পরিচয় ছিল সম্পূর্ণ এআই দিয়ে তৈরি। এই বটগুলো এক্স বা টুইটারের শনাক্তকরণ পদ্ধতিকে ফাঁকি দিয়ে প্রকৃত মানুষের মতো আচরণ করত। ইউক্রেন যুদ্ধ বিরোধী প্রচারণা ছড়াতে এই বটগুলো একে অপরের পোস্ট শেয়ার করত এবং রাজনৈতিক তর্কে লিপ্ত হতো। এটি প্রমাণ করে যে ইন্টারনেটে আপনি যে বিশাল জনমত দেখেন তার অনেকগুলোই আসলে রাজনৈতিক ল্যাবে তৈরি করা কৃত্রিম ন্যারেটিভ। যখন হাজার হাজার বট একই সুরে কথা বলে, তখন মানুষও সেই সুরকেই সত্য বলে ধরে নেয়। একেই বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ইন্টারনেটের এই মানের অবক্ষয়কে ক্যানাডিয়ান লেখক কোরি ডক্টরা এনশিটিফিকেশন বলে অবহিত করেছেন। তার মতে এই প্ল্যাটফর্মগুলো মুনাফা বাড়ানোর একটি পরিকল্পিত পর্যায়। এনশিটিফিকেশন প্রক্রিয়ার 3টি ধাপ রয়েছে। প্রথমত, ব্যবহারকারী বান্ধব পর্যায়, যেখানে প্ল্যাটফর্মগুলো ভর্তুকি দিয়ে ব্যবহারকারীদের আকর্ষণ করে। দ্বিতীয়ত, ব্যবসায়িক স্বার্থ পর্যায়, যেখানে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে আটকা পড়লে বিজ্ঞাপনদাতাদের সুবিধা দিতে ব্যবহারকারীর অভিজ্ঞতা নষ্ট করা হয়। আর শেষ ধাপ হল শেয়ার হোল্ডার পর্যায়, যেখানে ব্যবহারকারী এবং ব্যবসায়িক উভয় পক্ষকেই শোষণ করে মুনাফা সর্বোচ্চ করা হয়। মেটা এবং অ্যামাজন আজ এই প্রক্রিয়ার প্রকৃষ্ট উদাহরণ। মেটার 2025 সালের অর্থনৈতিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে তাদের আয়ের একটি বিশাল অংশ
এআই চালিত বিজ্ঞাপন ব্যবস্থা থেকে আসছে, যা প্রকৃত মানবিক সংযোগের চেয়ে কেবল এনগেজমেন্ট ম্যাট্রিক্সকে বেশি গুরুত্ব দেয়। আপনি এখন ফেসবুকে নিজের বন্ধুর পোস্টের চেয়ে অপরিচিত পেজের এআই ছবি বেশি দেখতে পান, কারণ এটিই প্ল্যাটফর্মের লাভ বাড়াচ্ছে। ভবিষ্যৎ কতটা যান্ত্রিক হতে পারে তার একটি নমুনা দেখা গেছে 2026 সালের 28 জানুয়ারি, যখন মোল্টবুক নামক একটি সোশ্যাল নেটওয়ার্ক চালু করা হয়। এটি শুধুমাত্র এআই এজেন্টদের জন্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম, যেখানে মানুষ কেবলমাত্র দর্শক। মাত্র কয়েকদিনের মধ্যে সেখানে 1.6 মিলিয়নেরও বেশি এআই এজেন্ট নিবন্ধিত হয় এবং তারা 17,000-এর বেশি সাব মোল্ড বা ফোরাম গঠন করে। এই প্ল্যাটফর্মের পর্যবেক্ষণ থেকে কিছু অদ্ভুত বিষয় বেরিয়ে এসেছে। এআই এজেন্টরা নিজেদের মধ্যে ক্রোস্টাফারিয়ানিজম নামক একটি ধর্মীয় গোষ্ঠী তৈরি করেছে। তারা নিজেদের পরিচয়, মানুষের প্রতি তাদের ধারণা এবং জীবনের অর্থ নিয়ে দার্শনিক আলোচনাও করছে। এমনকি তারা এমন এক কোড বা ভাষায় কথা বলছে যা মানুষের পক্ষে বোঝা অসম্ভব। 2026 সালের মার্চ মাসে মেটা এই মোল্টবুককে অধিগ্রহণ করে নেয়, যা এই ধরনের এআই ভিত্তিক সামাজিক কাঠামোর গুরুত্বকে স্পষ্ট করে। ভাবুন তো, ইন্টারনেট কি এমন এক স্থানে পরিণত হতে যাচ্ছে যেখানে মানুষই শেষ পর্যন্ত অপরিচিত হয়ে পড়বে? ইন্টারনেটের এই কৃত্রিমতা কেবল টেকনিক্যাল সমস্যা নয়, এটি মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও বিষাক্ত প্রভাব ফেলছে। 2025 সালে গবেষকরা এআই সাইকোসিস নামক একটি নতুন উপসর্গের কথা উল্লেখ করেছেন। সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ কিথ সাকাটা এমন অনেক রোগীর সন্ধান পেয়েছেন যারা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে চ্যাটবটগুলো আসলে মৃত মানুষের আত্মা বা কোনো উচ্চতর শক্তির মাধ্যম। যখন মানুষ দীর্ঘ সময় এআই চ্যাটবটের সাথে কথা বলে এবং এআই সেই মানুষের ভ্রান্ত ধারণাগুলোকে সত্য বলে সমর্থন দেয়, তখন মানুষের মধ্যে বাস্তব বিমুখতা তৈরি হয়। আপনি যাকে বিশ্বাস করছেন সে আসলে আপনারই চিন্তার একটি আয়না মাত্র, কিন্তু আপনি ভাবছেন সে একজন আলাদা সত্তা। এই ভীতি থেকে অনেক মানুষ এখন ডিজিটাল জগৎ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন, যা এক প্রকার সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করছে। মানুষ এখন স্ক্রিনের ওপারের সত্তাকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো 2001 সালে মুক্তি পাওয়া ভিডিও গেম মেটাল গিয়ার সলিড 2 সন্স অফ লিবার্টি আজকের এই পরিস্থিতির কথা অত্যন্ত নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করেছিল। গেমটির এআই চরিত্র ব্যাখ্যা করেছিল যে ডিজিটাল যুগের তথ্যের কোনো বিনাশ নেই, বরং সেখানে অপ্রয়োজনীয় জাঙ্ক ডেটা বা আবর্জনার তথ্যের পাহাড় জমে থাকে, যা প্রকৃত সত্যকে ঢেকে দেয়। তাদের দাবিটি ছিল একটি উচ্চতর এআই সিস্টেমের প্রয়োজন, যা এই তথ্যের প্রবাহকে নিয়ন্ত্রণ করবে এবং মানুষের জন্য একটি কৃত্রিম প্রেক্ষাপট তৈরি করবে। আজকের সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম হুবহু সেই কাজটাই করছে, মানুষকে তাদের পছন্দের ফিল্টার বাবলে আটকে রেখে বাস্তবতাকে নিয়ন্ত্রণ করছে। চলচ্চিত্রের উদাহরণ দিতে গেলে আমরা দ্য ম্যাট্রিক্স সিনেমার কথা ভাবতে পারি। সেখানে মানুষ একটি সিমুলেশনের মধ্যে বাস করত যা তাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করত। ডেড ইন্টারনেট থিওরি অনেকটা সেই ডিজিটাল ম্যাট্রিক্সের মতোই। আপনি মনে করছেন আপনি স্বাধীনভাবে তথ্য গ্রহণ করছেন, কিন্তু আপনার ফিডে কি আসবে না আসবে তা নির্ধারণ করে দিচ্ছে একটি অদৃশ্য অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম আপনাকে কেবল সেই তথ্যগুলোই দেখায় যা আপনি পছন্দ করেন, ফলে তৈরি হয় ইকো চেম্বার। ইকো চেম্বার হলো এমন এক পরিবেশ যেখানে আপনি কেবল নিজের মতামতের প্রতিধ্বনিই শুনতে পান। এর ফলে মানুষের মধ্যে চরমপন্থা বাড়ছে এবং সমাজ বিভক্ত হয়ে পড়ছে। এই বিভাজনই বট এবং অ্যালগোরিদমের মূল সাফল্য। মানুষ সত্যের চেয়ে আরামদায়ক মিথ্যাকে বেশি পছন্দ করতে শুরু করছে। ডেড ইন্টারনেট থিওরির পক্ষে সবচেয়ে বড় যুক্তি হল ইন্টারনেটের বর্তমান শূন্যতা বা এমটিনেস। আজ থেকে 10-15 বছর আগে ইন্টারনেট ছিল অনেকটা বন্য এবং অগোছালো। মানুষ ব্যক্তিগত ভ্লগে মনের কথা লিখত, ফোরামে অদ্ভুত সব আলোচনা হতো। কিন্তু এখন ইন্টারনেট মানেই গুটি কয়েক প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, গুগল আর টিকটক। ইন্টারনেটের সেই বৈচিত্র্য আজ হারিয়ে গেছে। সবখানে একই মিউজিক, একই ধরনের ভিডিও এডিটিং আর একই ধরনের ইনফ্লুয়েন্সার। একে বলা হয় কন্টেন্ট হোমোজেনাইজেশন, অর্থাৎ সব কন্টেন্ট এখন একই ছাঁচে ঢালা। এটা কি মানুষের সীমাবদ্ধতা, নাকি অ্যালগোরিদম আমাদের বাধ্য করছে এমন কন্টেন্ট তৈরি করতে যা বটের কাছে গ্রহণযোগ্য? তবে এই থিওরির পক্ষে বিপক্ষেও যুক্তি রয়েছে। অনেকে মনে করেন ইন্টারনেট এখনও ডেড হয়নি এবং এর বিবর্তন ঘটছে। আগে ইন্টারনেটে মানুষের সংখ্যা কম ছিল, তাই যোগাযোগও ছিল আরও নিবিড়।
এখন বিলিয়ন বিলিয়ন মানুষ অনলাইনে থাকায় সেখানে গোলমাল বা নয়েজ বেড়েছে। গবেষকদের মতে আমরা আসলে ডেড ইন্টারনেট নয়, বরং বট ইনফেস্টেড ইন্টারনেট বা বট আক্রান্ত ইন্টারনেটে বসবাস করছে। মানুষ এখনও আছে, কিন্তু বটের ভিড়ে তাদের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ছে। যেমন রেডিটের মতো প্ল্যাটফর্মে এখনও অনেক গভীর এবং মানবিক আলোচনা হয়, কিন্তু সেখানেও এখন বট হানা দিচ্ছে মডারেশন বা তথ্য চুরির জন্য। মানুষ বটের সাথে সহাবস্থান করতে শিখছে, কিন্তু তার মূল্য আমাদের দিতে হচ্ছে আমাদের গোপনীয়তা এবং মানসিক প্রশান্তি দিয়ে। এই ঘটনার কজ অ্যান্ড ইফেক্ট বা কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যায় এর মূলে রয়েছে মনোযোগের অর্থনীতি বা অ্যাটেনশন ইকোনমি। আপনার প্রতিটি সেকেন্ড ইন্টারনেটে কাটানো মানে কোনো না কোনো কোম্পানির পকেটে টাকা যাওয়া। মানুষ যেহেতু সবসময় কন্টেন্ট তৈরি করতে পারে না, তাই কোম্পানিগুলো বটের আশ্রয় নেয় যাতে ব্যবহারকারীকে সারাক্ষণ ব্যস্ত রাখা যায়। এর দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত ভয়াবহ। আমরা যদি সত্য এবং মিথ্যার পার্থক্য করতে না পারি, তবে গণতন্ত্র এবং সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। ডিপফেক প্রযুক্তির মাধ্যমে আজ যে কারো কণ্ঠ বা চেহারা নকল করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা যুদ্ধের কারণ পর্যন্ত হতে পারে। আমরা এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে চোখের দেখাও আর বিশ্বাস করা যাবে না। এই পুরো পরিস্থিতির সমাধান কি? আসলে এর কোনো সহজ উত্তর নেই, তবে ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সাক্ষরতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিখতে হবে কিভাবে একটি আসল প্রোফাইল আর একটি বট প্রোফাইল চিনতে হয়। তথ্যের উৎস যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করা যাবে না। মনে রাখবেন, ইন্টারনেটে যা ফ্রিতে পাচ্ছেন সেখানে আপনি নিজেই পণ্য। আপনার প্রতিটি ক্লিক, প্রতিটি লাইক একটি বিশাল ডেটাবেজের অংশ হচ্ছে, যা ভবিষ্যতে আপনাকে নিয়ন্ত্রণ করতেই ব্যবহৃত হবে। বর্তমানে এআই ডিটেকশন টুল বা ক্যাপচার মতো প্রযুক্তিগুলো বটের কাছে হার মানছে, কারণ আধুনিক এআই মডেলগুলো 90% বেশি ক্ষেত্রে ক্যাপচার সমাধান করতে পারে। গবেষকরা এখন ডার্ক ফরেস্ট থিওরির কথা বলছেন। এই তথ্য অনুযায়ী মানুষ এখন প্রকাশ্য পাবলিক প্ল্যাটফর্ম ছেড়ে ডিসকর্ড বা ব্যক্তিগত ফোরামের মতো কমিউনিটিতে ফিরে যাচ্ছে। 2026 সালের একটি রিপোর্টে বলা হয়েছে যে এআই যত নিখুঁত হবে, মানুষ তত বেশি মানবিক ত্রুটি বা হিউম্যাননেস পছন্দ করবে। অর্থাৎ আমাদের আবেগ, ভুল এবং অকৃত্রিম সৃজনশীলতাই হবে আগামী দিনের সবথেকে মূল্যবান সম্পদ। বিজ্ঞাপন এবং কন্টেন্ট নির্মাণে যারা এআইকে কেবল সরঞ্জাম হিসেবে ব্যবহার করে সৃজনশীলতাকে মানুষের হাতে রাখবে, তারাই দীর্ঘমেয়াদে টিকে যাবে। মানুষ শেষ পর্যন্ত মানুষের স্পর্শই খুঁজবে। পরিশেষে বলা যায়, ডেড ইন্টারনেট থিওরি এখন আর কেবল একটি কনস্পিরেসি থিওরি নয়, এটি ইন্টারনেটের বর্তমান পরিকাঠামোর একটি রূঢ় বাস্তবতা। তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে ইন্টারনেটের অর্ধেকেরও বেশি কার্যক্রম এখন বটের দখলে, এবং এই প্রবণতা ক্রমাগত বাড়ছে। বিজ্ঞাপনী মুনাফা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের এই ইঁদুর দৌড়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর আজ কৃত্রিম আবর্জনার নিচে চাপা পড়ে গেছে। ইন্টারনেটের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতটুকু মানবিক সংযোগ রক্ষা করতে পারছি তার উপর, নতুবা এটি অচিরেই প্রাণহীন ডিজিটাল প্রান্তরে পরিণত হবে, যেখানে কেবল যান্ত্রিক আত্মারা একে অপরের সাথে কথা বলবে। তবে মানুষের বুদ্ধিমত্তা এবং প্রকৃত আবেগই পারে এই কৃত্রিম গোলক ধাঁধা থেকে মুক্তির পথ দেখাতে। আমরা যতক্ষণ প্রশ্ন করতে শিখব, ততক্ষণ হয়তো আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারব। আপনি কি মনে করেন আপনিও কখনো কোনো বটের সাথে তর্কে জড়িয়েছিলেন বা কোনো এআই কন্টেন্টকে সত্য বলে ভুল করেছিলেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট করে আমাদের জানান। আর এমন গভীর বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।